বন্ধুরা, আমি রিয়া আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অ্যানিভার্সারি স্পেশাল কেক ডেকোরেশনের ভিডিও। এই কেকটা বানাতে গিয়ে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা অবশ্য ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। এই যে থিম কেকটা আমি বানিয়েছি, কিভাবে বানালাম, কতটা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, সমস্ত কিছু কিন্তু ডিটেইলসে আমার ভিডিওতে আমি শেয়ার করেছি আজকে। তার আগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। তবে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর শুরুতেই কেক বানানোর জন্য আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলো মেজারমেন্ট সমেত আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে আমি নিয়ে নিচ্ছি 35 গ্রাম পরিমাণ ময়দা, আর নিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর নিচ্ছি 1/8 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আর এখানে আমি অ্যাড করব ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কারণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কেক কিন্তু সত্যি অনেকটা নরম হয়, বেশ কিছুটা জালিদারও হয়। তাই একটা পারফেক্ট স্পঞ্জ তৈরি করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার একদম জরুরি। তো আমি এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চেলে নিতে পারেন। সেটা অবশ্যই আপনাদের উপরে ডিপেন্ড করছে। কারণ আমি এটাকে পরে অবশ্যই চেলে ব্যবহার করব। আমার ডিমের মিক্সচারটাকে তার আগে আমি করে নিই। একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম নিয়ে 35 গ্রাম পরিমাণ চিনি অল্প, অল্প করে মিশিয়ে ডিমটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে বিট করছি। কারণ লো স্পিডে বিট করতে, করতে একদম একটা পারফেক্ট আমাদের যে ডিমের ফোম আছে সেটা তৈরি হবে। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লো স্পিডেই বিট করব। আর বিট করতে, করতে এটা কিন্তু একটা সফট পিক এর থেকে তৈরি হয়। তখনই বুঝবেন যখন সফট পিকটা তৈরি হবে যে আমার ডিমটার যে ফোম আছে সেটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। ডিমের ফোমের উপরে কিন্তু কেকের টেক্সচারটা অনেকাংশেই নির্ভর করে। আর আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ হোয়াইট অয়েল ব্যবহার করেছি। আর এখানে বাটারস্কচ এসেন্স ব্যবহার করছি 1/4 টিস্পুন পরিমাণ। এখানে আর সাথে আমি ব্যবহার করব 2.5 টেবিলস্পুন পরিমাণ বাটার মিল্ক। ডিমের ফোমটা যদি পারফেক্টভাবে তৈরি হয় কিন্তু কেকের টেক্সচারটাও খুব সুন্দর হয়। সেইজন্য আমি এখানে ব্যবহার করেছি বাটার মিল্ক। কারণ বাটার মিল্ক ইউজ করলে কেকটা অনেকটাই সফট হয়। আর কেকটা অনেকটা রাইসও হয়। আমার লিকুইডটা অনেকটা কম মনে হচ্ছিল, সেইজন্য আমি এখানে এখানে প্রায় 1/2 টিস্পুন পরিমাণ গরম জল কিছুটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বাটার মিল্ক থাকে বা দুধ থাকে তাহলে কিন্তু আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আমি আবার 15 সেকেন্ডের জন্য আমার যে ডিমের ফোমটা আছে সেটা ইলেকট্রিক বিটার চালিয়ে নেব একটু লিকুইডি করার জন্য মিক্সচারটাকে। এবার আমি যে বিটার আছে সেই বিটারের কাঁটা দুটোকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে ভালোভাবে দুটো ব্যাচে আমি এই মিক্সচারটাকে ভালোভাবে তৈরি করে নেব। দুটো ব্যাচ বলতে এখানে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে দুবারে অল্প, অল্প পরিমাণে আমার ডিমের ফোমের মধ্যে মিশিয়েছি। আর এই যখন আমি ডিমের ফোমের মধ্যে মেশাচ্ছিলাম তার আগে কিন্তু আমার ওটিজিটাকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট হতে দিয়ে দিয়েছি। আপনারা যে মিডিয়ামের সাহায্যে বেক করুন না কেন সেটাকে কিন্তু প্রিহিট হতে দিয়ে দেবেন সঠিক টেম্পারেচারে। কারণ আপনাকে কোন মিডিয়ামে বেক করছেন তো সেই মিডিয়াম অনুযায়ী টেম্পারেচার সেট করাটা খুবই জরুরি। যেহেতু আমার 36 লিটারের ওটিজি সেইজন্য আমার 150 সেন্টিগ্রেডে যে টেম্পারেচারটা আছে সেটাতেই আমার ভালো রকমভাবে বেক হয়। আর আমি এখানে সমস্ত ব্যাটারটা একটা টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই টিনের সাইজটা হচ্ছে 5 ইঞ্চ মতো। আপনারা চাইলে কিন্তু 6 ইঞ্চ ব্যবহার করতে পারেন বা স্কোয়ার, হার্ট শেপ যেকোনো মোল্ডেই ব্যবহার করতে পারেন। টুথপিকের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ঘেঁটে নিলাম। ঘেঁটে নিয়ে বেক হতে দিয়ে দিয়েছিলাম। আফটার বেক এর টেক্সচারটা আপনারা জাস্ট দেখুন কতটা রাইস হয়েছে বুঝতেই পারছেন। আর আমি এবার কেকের যে ক্রিম আছে এইখানে আমি কিন্তু ট্রোপোলাইটের ক্রিম ব্যবহার করেছি। আর ক্রিম নিয়েছিলাম এখানে 145 এমএল মতো। সেই ক্রিমটাকে ভালোভাবে বাটারস্কচ এসেন্স মিশিয়ে আমি বিট করে নিয়েছিলাম। বিট করে নেওয়ার পর আমি কিন্তু ফার্স্ট লেয়ারটাকে কেকের উপরে রেখে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে এখানে আমি সোক করে নিচ্ছি। এখানে সুগার সিরাপের পরিমাণটা থাকবে 1/2 কাপ জলের মধ্যে আপনারা কিন্তু 3 টেবিল স্পুন পরিমাণ সুগার ইউজ করতে পারেন। ডাস্টেড সুগার ইউজ করতে পারেন অথবা হোল সুগার ইউজ করে ভালোভাবে গুলেও নিতে পারেন। চাইলে কিন্তু বাটারস্কচ জলে গুলে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে খুব অল্প পরিমাণ ক্রিম নিয়ে কেকের যে ফার্স্ট লেয়ারটা আছে সেখানে লাগিয়ে নিয়েছি। আমার ক্রিমটা একটু স্টিফ হয়ে গেছিল। যেহেতু এখন ঠান্ডা সেইজন্য। তো অনেক সময় বিট করে রাখার পর ক্রিম স্টিফ হয়ে যাওয়ার প্রবলেম হয়। যাদের এই ধরনের ক্রিম নিয়ে কাজ করতে অসুবিধা হয় তারা কিন্তু ক্রিমের মধ্যে অল্প পরিমাণ জল মিশিয়ে এটাকে হালকা নরম করে নিতে পারেন, তারপর ব্যবহার করতে পারেন। বাটারস্কচ ক্রাশ আমি এখানে লাগিয়ে নিয়েছি। আর আমি এক্ষেত্রে মালাজের ক্রাশ ইউজ করতে বেশি পছন্দ করি। কারণ এর ক্রাশটা অনেক বেশি টেস্টি হয়। আর আমি এখানে বাটারস্কচ ক্রাঞ্চ নিয়ে নিয়েছি। প্রচুর পরিমাণে দিয়েছি কারণ এটা কাস্টমারের স্পেশাল ডিমান্ড ছিল। যেন আমি বাটারস্কচ ক্রাঞ্চ ব্যবহার করি, সাথে বেশ কিছুটা হোয়াইট চকোলেট চিপস ইউজ করি। এতে কেকের টেস্টটা কিন্তু অনেকটাই এনহ্যান্স হয়। যেহেতু এটা একটা থিম কেক ছিল সেইজন্য খুব বেশি পরিমাণ কেকের টেস্ট এনহ্যান্সটা খুব
খুবই জরুরি ছিল। কারণ উপরের ডেকোরেশনটা সিম্পল হলেও অনেকটা বেশি এলিগ্যান্ট ছিল। তাই ভিতর থেকে রিচনেসটা থাকা খুবই জরুরি ছিল। আমি আবার সুগার সিরাপ দিয়ে কেকের উপরের লেয়ারটাকেও একটু ভিজিয়ে নিচ্ছি। জাস্ট এটাকে ভিজিয়ে নেব, কারণ আমার কেকের যে স্পঞ্জ আছে সেটা কিন্তু খুবই নরম হয়। সেইজন্য আমি খুব বেশি এটাকে শুক করতে চাই না। তাহলে কেকটাকে আমার কাটিং করার পর তুলতে অসুবিধা হবে। এবার আমি করে নিচ্ছি এখানে ক্রাম্ব কোটিং। ক্রাম্ব কোটিং করা কিন্তু কেকের ডেকোরেশনের জন্য ১ম স্টেপ, আর এটা খুব জরুরি। কারণ কেকের যে গুঁড়োগুলো আছে সেগুলো কিন্তু ১ম লেয়ারে কেকের ক্রিমের সাথে মিশে যায়। তাই ক্রাম্ব কোটিংটা করে ফ্রিজে রাখার পর এটাকে আরেকবার ফাইনাল কোট করা জরুরি হয়। কারণ আপনারা যদি ক্রাম্ব কোটিংটাকে এভয়েড করেন তাহলে কিন্তু ভালো ফিনিশিং আনতে আপনাদের অসুবিধা হয় হবেই। কারণ কেকের যে গুঁড়োগুলো আছে সেগুলো কিন্তু উপরের লেয়ারে চলে আসেই। তো সেইজন্য ভালোভাবে ক্রাম্ব কোটিং করা খুব জরুরি। আর ক্রাম্ব কোটিং এর পরে কেকটাকে এট লিস্ট 15 মিনিটসের জন্য ভালোভাবে চিল করে নেওয়া দরকার। কারণ চিল করে নিলে আপনার পরবর্তীকালে ক্রিম এপ্লাইয়ের ক্ষেত্রে ক্রিমটাও অনেক কম লাগবে আর ফিনিশিংটা অনেক স্মুথ আসবে। আমি ভালোভাবে কেকটাকে ক্রাম্ব কোট করে নিয়েছি। তারপর ফ্রিজে রাখার পর এটা আমার ফাইনাল কোটিং এর পর কেকের এই লুকটা এসছে। আর আমি এখানে কিন্তু ব্রাশ স্ট্রোক ইউজ করেছি। আর এখানে বানিয়ে রেখেছিলাম বেশ কিছু ফন্ডেন্টের টপার, যেমন ল্যাডার, একটা ক্যালেন্ডার, বেশ কিছু হার্ট শেপের কাটার দিয়ে হার্ট শেপের ফন্ডেন্ট টপার। তো আমি এখানে ল্যাডারটাকে ফার্স্ট টাইম বানিয়ে নিচ্ছি। আর এই ল্যাডারটা কিন্তু আমি হাতেই বানিয়েছি, কোনো রকম মোল্ড ছাড়া। আর এখানে যাদের অ্যানিভার্সারি তাদের নামের যে নিচে ফন্ডেন্টটা আছে সেটা লিখে দিতে বলেছিল ফন্ডেন্টে কামাল অ্যান্ড রিমা, সেটাকেও আমি এখানে প্লেস করে দিয়েছি। কারণ এটা হবে আমার কেকের ফ্রন্ট সাইড। কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, তাই প্রোনাউন্সিয়েশনে ভীষণ প্রবলেমও হচ্ছে। অনেক কথা আটকে যাচ্ছে, তাই একটু অ্যাডজাস্ট করে শুনে নেবেন। আশা করি খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। সুস্থ হয়ে গেলে অনেক ভিডিও শুট করে রেখেছি, সেগুলো এডিট করে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়েও আসবো, শেয়ারও করব। অনেক, অনেক কেক ডেকোরেশনের ভিডিও। ছোট, ছোট হার্ট যে শেপগুলো আমি বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্ট দিয়ে, সেগুলো আমি কেকের উপরে প্লেস করছি। কেকের এই ডেকোরেশনের ফটোটা কিন্তু কাস্টমারই আমাকে পাঠিয়েছিল, পাঠিয়ে এরকম বানিয়ে দিতে বলেছিল। আর ফন্ডেন্টের টপার লাগানো কেকের উপর বেশ কিছুটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে। সেই জন্য কেকের যে ক্রিমটা আছে সেটাকে কিন্তু উপর লেয়ারটা সেটাকে ভালোভাবে চিল করে নেবেন এট লিস্ট 2 আওয়ার্স মতো। কারণ শীতকালে 2 আওয়ার্স লাগলেই মোটামুটি যথেষ্ট কেক ডেলিভারি দেওয়ার জন্য। বাট গরমকাল হলে কিন্তু এটা অনেকটাই বেশি অসুবিধা হয়, কারণ হুইপিং ক্রিমের উপর ফন্ডেন্টের যে টপার আছে সেগুলো মেল্ট করতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এই মেল্টিং এড়াতে কিন্তু নিচে চকোলেটের একটা হালকা কোটও ইউজ করতে পারেন, অথবা বাটার ইউজ করতে পারেন বা বাটার ক্রিমও ইউজ করতে পারেন। আমি ল্যাডারের পাশে একটা ছোট্ট হার্ট এখানে লাগিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে এই কেকটা ছিল একদম 300 গ্রামসের। তো এক্ষেত্রে আমি প্রাইস নিয়েছিলাম আমি এর ₹500 মতো। কারণ এটা যেহেতু একটা সেমি ফন্ডেন্ট কেক ছিল আর বাটারস্কচ ফ্লেভার আমি এখানে ব্যবহার করেছি, সাথে অনেকটা ক্রাঞ্চ আর হোয়াইট চকোলেট চিপস। সে যাই হোক, আপনাদের এরিয়া অনুযায়ী আপনারা কেকের দাম কিন্তু নিতে পারেন। কারণ আমার এরিয়াতে এই ধরনের কেকের প্রাইস কিন্তু এরকম মোটামুটি চলে। তবে অবশ্যই কম বেশি ডিপেন্ড করে আপনারা কি মেটেরিয়ালস ইউজ করছেন বা কোন লোকেশন থেকে বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। ক্যালেন্ডারটাও আমি এখানে প্লেস করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এটা একটা ক্যালেন্ডার। হ্যাঁ, ডিসেম্বরের ক্যালেন্ডার, কারণ অ্যানিভার্সারিটা সেলিব্রেট অনেকটা পরেই হয়েছিল সেইজন্য। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। সরি, ফাইনাল লুক নয়, কারণ এখনো একটু লুক দেওয়া বাকি আছে। মনে হচ্ছে যেন কেকটা কোথাও একটা ফাঁকা, ফাঁকা লাগছে। তাই ডেকোরেট করার জন্য আমার মনে হলো একটু গোল্ডেন বলস লাগিয়ে দিলে কেমন হয়? তো আবার শুরু করে দিলাম কেকটা ডেকোরেট করতে। আমি গোল্ডেন বলসটাকে ওখান থেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে কেকের উপরে অল্প, অল্প পরিমাণে ছড়িয়ে দিচ্ছিলাম। তো ছড়িয়ে দেওয়ার পরে কেকের লুকসের ডিফারেন্স এসছে সেটা কিন্তু আপনারা অনেকে দেখতেই পাচ্ছেন। তো মেয়েরা যেমন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, তাই কোনো মেয়ে যদি হোম বেকার হয় তারা কিন্তু অবশ্যই তার কেকটা যতটা পরিমাণে সুন্দর দেখানো যায় তার চেষ্টা করে। আর এই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে বা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আসতে থাকে। আর আমার যে ফেসবুক পেজ আছে রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারি, সেখানে গিয়েও কিন্তু আপনারা পেজটাকে ফলো করে রাখতে পারেন। কারণ সেখানে রোজ দিনই অনেক ধরনের রিলস আপলোড হতে থাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা